সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই। সপ্তম শ্রেণীর জন্য নির্ধারিত আমাদের আজকের এই ক্লাসটির আলোচ্য বিষয় দুটি গানের জন্মকথা এবং এই দুটি গানেরই গীতিকার হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। গান দুটি যথাক্রমে জনগণ মন অধিনায়ক জয় হে এবং আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বলা বাহুল্য এই গান দুটি বর্তমানে দুটি দেশের জাতীয় সঙ্গীত। প্রথম গানটি অর্থাৎ জনগণ মন অধিনায়ক জয় হে আমাদের সুমহান দেশ অর্থাৎ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত, এবং পরের গানটি অর্থাৎ আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আলোচনা শুরু করার আগে কিছু বিষয়ভিত্তিক বক্তব্য তোমাদের সামনে পরিবেশন করছি। আমরা সকলেই জানি আমাদের সপ্তম শ্রেণীর যে পাঠ্য বইটি সেটির ভাবমূল হল সংস্কৃতি ও বিজ্ঞান, অর্থাৎ সাহিত্য মেলা নামক যে বইটি আমাদের পাঠ্য, সেই বইয়ে প্রত্যেকটি লেখাতেই আমরা সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈজ্ঞানিক সচেতনতা খুঁজে পাব। কোনো লেখা সাংস্কৃতিক ঐতিহ্যের দিকে আমাদের দৃষ্টি নিক্ষেপ করাবে, কোনো লেখা আমাদের বিজ্ঞান সচেতন মানুষ হিসাবে ও নাগরিক হিসাবে সেই বৈজ্ঞানিক মনকে গড়ে তোলার প্রয়াস করবে। সেই অনুষঙ্গেই আমাদের আজকের যে পাঠ্যাংশ, সেই পাঠ্যাংশটি আমাদের দেশের সুমহান সংস্কৃতিকে উজ্জীবিত করে। আজ আমাদের পাঠ্য বিষয় জনগণ মন অধিনায়ক জয় হে নামক গানটি। এই গানটি প্রথমে, যে কোনো গান যখন প্রথমে লেখা হয় তখন কিন্তু সেটি একটি খসড়া তথা কবিতার আকারেই লেখা হয়ে থাকে। পরবর্তী অংশে সেটির সাথে সুরের সংযোজনের ফলে সেটি গানের রূপ পায় বা গীতিময় আকার ধারণ করে। সূচনাংশে আমি আলোচ্য গানটি পাঠ করব, কোনো সুরের সংযোজন ছাড়াই আমি এটিকে পাঠ করব এবং তার পরের অংশে এই গানটির বিস্তৃত প্রেক্ষাপট আলোচনা তোমাদের সাথে করতে থাকব। তবে এই প্রেক্ষাপট আলোচনার সাথে সাথেই আমরা কিন্তু একাধিক তথ্য এখান থেকে জানতে পারব এবং পরীক্ষায় যে প্রশ্নগুলি এক্ষেত্রে আসবে সেক্ষেত্রে কিন্তু মূলত তথ্যমূলকতাকে প্রাধান্য দেয়া হবে। সেই বিষয়ে আমরা প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য খুব সঠিকভাবে অনুধাবনের চেষ্টা করব বা বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের পাঠটি শুরু করা যাক। জনগণ মন অধিনায়ক জয় হে। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা, উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। এই গানটি কবিতার আকারে পাঠের পরে আমরা বিষয়গত কিছু তথ্য তোমাদের সামনে উপস্থাপন করব। খুব গুরুত্বপূর্ণ একটি কথা, সেটি হচ্ছে এই গানটি আমাদের দেশ ভারতবর্ষের জাতীয় সঙ্গীত হিসাবে বিচার্য, অর্থাৎ এর ইংরাজি প্রতিশব্দ হল ন্যাশনাল অ্যানথেম। এছাড়া সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম নামক একটি গান রয়েছে, সেই গানটি হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রগীতি তথা ন্যাশনাল সং।
অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষের রাষ্ট্রগীতি হচ্ছে বন্দে মাতারাম, যেটি সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণ মন অধিনায়ক জয় হে, এই নামক গানটি আমাদের দেশের জাতীয় সঙ্গীত তথা ন্যাশনাল অ্যানথেম। এই প্রাসঙ্গিক ও কার্যকরী তথ্যটি জানার পরে আমরা এই গানটির যে বিশ্লেষণ এখানে রয়েছে সেই বিশ্লেষণের দিকে মনোনিবেশ করব। খুব গুরুত্বপূর্ণভাবে দেখো, লেখা রয়েছে প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911 কলকাতায়। অর্থাৎ এই গানটি প্রথম গীত হয়েছিল কলকাতায় 1911 সালের ডিসেম্বর মাসের 28 তারিখে। গানটির পাণ্ডুলিপি অর্থাৎ যেটাকে বলা হয় ম্যানুস্ক্রিপ্ট বা খসড়া লিপি, বা যেখানে প্রথম সেটি লিখিত হয়েছিল বা প্রথম কবির কলমে যে পৃষ্ঠাতে প্রথম লিখিত হয়েছিল সেটির কথা এখানে বলা হচ্ছে পাণ্ডুলিপির মধ্যে দিয়ে। তাই বলা হয়েছে গানটির পাণ্ডুলিপি পাওয়া যায়নি, কবে ও কোথায় রচিত তাও জানা যায় না। ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম বার্ষিক অধিবেশন 26 থেকে 28 ডিসেম্বর 1911 তারিখে কলকাতায় অনুষ্ঠিত হয়েছিল। সেখানে এই গানটি প্রথম জনসমক্ষে গাওয়া হয় সমবেত কণ্ঠে, 27 ডিসেম্বর। গানের রিহার্সেল হয়েছিল ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে। নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকা গানটির ইংরাজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। তত্ত্ববোধিনী পত্রিকায় ব্র্যাকেটে মাঘ 1318 প্রথম প্রকাশিত গানটির পরিচয় দেওয়া হয় ব্রহ্মসঙ্গীত বলে, এবং এবছরের মাঘোৎসবেও গানটি ব্রহ্মসঙ্গীত বলে গীত হয়। অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা এখানে জানতে পারলাম। ভারতীয় জাতীয় কংগ্রেসের 26তম অধিবেশনে, যেটি কলকাতায় 1911 সালে 26 থেকে 28 ডিসেম্বর অবধি চলেছিল, সেই অধিবেশনে 27 ডিসেম্বর এটি কিন্তু সমবেত কণ্ঠে গাওয়া হয় এবং এই গানের রিহার্সেল হয়েছিল, বা যে রিহার্সেল বা যে অনুশীলন পর্ব সেটি সম্পন্ন হয়েছিল ডাক্তার নীলরতন সরকারের হ্যারিসন রোডের বাড়িতে, এবং নেতৃত্ব দিয়েছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুর। পরের দিন দ্য বেঙ্গলি পত্রিকা গানটির ইংরাজি অনুবাদ সহ সংবাদটি পরিবেশন করে। এক্ষেত্রে একটি বিষয় প্রথমে অত্যন্ত ডিপ করে লেখা আছে যে প্রথম গাওয়া হয় 28শে ডিসেম্বর 1911, এবং ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে তথ্যের ক্ষেত্রে দেয়া আছে যে 26 থেকে 28 ডিসেম্বর পর্যন্ত অধিবেশনটি চলেছিল এবং গানটি জনসমক্ষে প্রথম গাওয়া হয় সমবেত কণ্ঠে 27শে ডিসেম্বর। সুতরাং উত্তরের ক্ষেত্রেও কিন্তু যেহেতু 27শে ডিসেম্বর 28শে ডিসেম্বরের আগে আসে সবসময়, সে কারণে উত্তরের ক্ষেত্রেও 27শে ডিসেম্বরটিকে আগে গুরুত্ব দিতে হবে। এক্ষেত্রে যাতে কোনো বিভ্রান্তি না ছড়ায় সে কারণে আমি বিষয়টি পরিষ্কার করলাম। তাহলে আমরা জানতে পারলাম যে প্রথমে ব্রহ্মসঙ্গীত হিসাবে এটি পরিচিতি পায়। পরের প্যারাগ্রাফে বা পরের অংশে আমরা দেখতে পাই গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত হিসাবে গ্রহণের প্রস্তাব উত্থাপিত হলে রবীন্দ্রনাথের বিরোধীগণ প্রচার করেন গানটি সম্রাট পঞ্চম জর্জের ভারতে আগমনকে উপলক্ষ করে রচিত। গানটিকে পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জাতীয় সঙ্গীত হিসাবে যখন মান্যতা দেওয়ার কথা বলা হয়, তখন একটা
বিতর্ক আমরা দেখতে পাচ্ছি, যেটি বিশ্বকবির বিরোধী পক্ষ থেকে তোলা হয়। সেটি হচ্ছে যে এই গানটি রাজা পঞ্চম জর্জের আগমন উপলক্ষে গীত হয়েছিল, এই মত তুলে ধরার চেষ্টা করা হয়। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটি মানুষই কিন্তু সমালোচনা মুক্ত নয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কেও আমরা জানতে পারছি যে তারও এক তীব্র সমালোচক মহল ছিলেন, যারা এই বিভ্রান্তিকর অভিযোগটি এনেছিলেন। সেক্ষেত্রে বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র পুলিন বিহারী সেন গানটি রচনার উপলক্ষ জানতে চেয়ে রবীন্দ্রনাথকে চিঠি লিখলে তিনি তাকে লিখেছিলেন 1937 সালের 20 নভেম্বরে। ইনভার্টেড কমার মধ্যে থেকে শুরু হচ্ছে বিশ্বকবির বক্তব্য। সে বৎসর ভারত সম্রাটের আগমনের আয়োজন চলছিল। রাজ সরকারে প্রতিষ্ঠাবান আমার কোনো বন্ধু সম্রাটের জয়গান রচনার জন্যে আমাকে বিশেষ করে অনুরোধ জানিয়েছিলেন। শুনে বিস্মিত হয়েছিলুম। সেই বিস্ময়ের সঙ্গে মনে উত্তাপেরও সঞ্চার হয়েছিল। তারই প্রবল প্রতিক্রিয়ার ধাক্কায় আমি জন গণ মন অধিনায়ক গানে সেই ভারত ভাগ্য বিধাতার জয় ঘোষণা করেছি। পতন, অভ্যুদয়, বন্ধুর পন্থায় যুগ যুগ ধাবিত যাত্রীদের যিনি চিরসারথি, যিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, সেই যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক যে পঞ্চম বা ষষ্ঠ বা কোনো জর্জই কোনো ক্রমেই হতে পারেন না, সে কথা রাজভক্ত বন্ধুও অনুভব করেছিলেন। এখানে কবির কথার একটু কাঠিন্যতা আমরা লক্ষ্য করছি ভাষা প্রয়োগে, সেটি আমি সরলভাবে তোমাদের সামনে বলার চেষ্টা করছি। এই বিতর্ক সম্পর্কে যখন ছাত্র, বিশ্বভারতীর প্রাক্তন ছাত্র কবিগুরুকে চিঠি লেখেন, তিনি তার প্রত্যুত্তরে জানান বা তাকে উত্তর দিতে গিয়ে জানান যে সেই বছর ভারত সম্রাট, অর্থাৎ তখন ভারত সম্রাট ছিলেন পঞ্চম জর্জ, যে সেই বছর ভারত সম্রাটের আগমনের আয়োজন ভারতে চলছিল এবং রাজ সরকারের পদে প্রতিষ্ঠাপ্রাপ্ত কোনো এক বন্ধু সম্রাটের জয়গান গেয়ে দেওয়ার বা রচনার অনুরোধ আমাকে করেছিলেন এবং সেটা শুনে তিনি বিস্মিত তথা অবাক হয়েছিলেন এবং সেই অবাক হওয়ার সাথে মনে একটু উত্তাপের সঞ্চার, অর্থাৎ মনে একটা কি বলবো, একটা উত্তেজনা বা একটা কিছু কাজ করে দেখাতে হবে তেমন একটা উন্মাদনার সঞ্চার হয়েছিল কবির মনে। এবং তারই প্রতিক্রিয়ায় বিশ্বকবি জনগণ মন, অর্থাৎ আপামর জনসাধারণের মনের যে অধিনায়ক তথা জনগণের মনের যে নায়ক, সেই গানে ভারত ভাগ্য বিধাতা, অর্থাৎ ভারতের জাতীয় সূর্য, ভারতের কীর্তি পতাকা, তার জয়গান গীত করেছেন এবং এই কথাই তিনি ঘোষণা করেছেন দৃঢ় কণ্ঠে যে যাবতীয় মানুষের মনের জোর আনার জন্য তথা ভঙ্গুর হৃদয়ে উত্তেজনা উদ্দীপনা সৃষ্টি করার জন্য আমরা প্রত্যেক ভারতবাসী কিন্তু ভারতের ভাগ্য বিধাতাকে স্মরণ করি। তিনি জনগণের অন্তর্যামী পথ পরিচায়ক, অর্থাৎ সকলের অলক্ষ্যে থেকে তিনি ভারতবাসীকে পথ দেখান যে কোন পথে চলতে হবে আমাদের আগামীতে এবং যুগ যুগান্তরের মানব ভাগ্য রথচালক এবং যুগ যুগ ধরে আমাদের ভারতবাসীর ভাগ্যের পরিচালনা যে অলক্ষ শক্তির হাতে, অর্থাৎ যে ভাগ্য বিধাতার হাতে, সেই ভাগ্য বিধাতার আসনে আমরা আমাদের দেশমাতৃকাকে বসিয়েছি। সেক্ষেত্রে পঞ্চম কিংবা ষষ্ঠ কিংবা অন্য কোনো জর্জেরই কোনো স্থান নেই। কবি নিজস্ব আত্মপক্ষ সমর্থনে
এই বক্তব্যটি পেশ করেছিলেন এবং এর মধ্যে দিয়েই সমগ্র কবিকৃত বক্তব্যটি শেষ হয়েছে। তারপরের অংশে গানটি নিয়ে নানারূপ সাময়িক তিক্ততা ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হলেও রবীন্দ্রনাথ গানটিকে পরেও নানা উপলক্ষে ব্যবহার করেছেন। যেমন দক্ষিণ ভারত পরিক্রমায় বেরিয়ে 1919 সালে রবীন্দ্রনাথ গিয়েছিলেন মদনপল্লী। সেখানকার থিওসফিক্যাল কলেজ এর অধ্যক্ষ এবং রবীন্দ্রনাথের বন্ধু জেমস এইচ কাজিন্স তার সম্মানে এক সভার আয়োজন করেন। অর্থাৎ জেমস এইচ কাজিন্সের যে সভা, সেই সভাতেও কিন্তু রবীন্দ্রনাথ পরবর্তী অংশে এই গানটি গেয়েছিলেন। সেই সভায় রবীন্দ্রনাথ গেয়েছিলেন জনগণ মন এবং এর নামকরণ করেন দ্য মর্নিং সং অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের প্রভাতী সঙ্গীত, এরকম একটি নাম। সেই গানের সুর এবং অর্থগৌরব কলেজ কর্তৃপক্ষকে অভিভূত করেছিল। সেই গানটি প্রতিষ্ঠানে প্রতিদিনের অ্যাসেম্বলি সং বা বৈতালিক রূপে চলিত হয়ে যায়। অর্থাৎ প্রত্যেক দিন কিন্তু সেই দক্ষিণ ভারতের মদনপল্লী থিওসফিক্যাল কলেজে এই গানটি বৈকালিক তথা প্রাত্যহিক গীত রূপে চলিত হতে থাকে। পরবর্তী আরেকটি তথ্য আছে, এর 11 বছর পরে 1930-এর সেপ্টেম্বরে রবীন্দ্রনাথ জেনিভা থেকে গেলেন সোভিয়েত রাশিয়া, মস্কোয়, অর্থাৎ রাশিয়ার রাজধানী, তৎকালীন সোভিয়েত রাশিয়ার রাজধানী। বর্তমান সোভিয়েত কথাটি আর ব্যবহৃত হয় না, যেহেতু ইউএসএসআর তথা সোভিয়েত রাশিয়া দেশটি ভেঙে গিয়েছে এবং শুধু রাশিয়া নাম নিয়ে রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন রাষ্ট্র সেখান থেকে বেরিয়েছে, যেমন বেলারুস, কাজাকস্তান ইত্যাদি। সুতরাং এটি আরও পরবর্তী অংশে বড় হলে তোমরা জানতে পারবে এর পিছনের কারণ, যেটি ইতিহাস তোমাদের জানান দেবে। তো তৎকালীন সোভিয়েত রাশিয়ায় যখন তিনি গিয়েছিলেন, সেখানে সোভিয়েত রাশিয়া ও বর্তমান রাশিয়ার রাজধানী মস্কোর পায়োনিয়ার্স কমিউনে অনাথ বালক বালিকারা তাকে অভ্যর্থনা জানালো। সেখানে প্রশ্নোত্তর পর্বের পর তারা কবিকে গান গাইতে অনুরোধ করতে তিনি তাদের গেয়ে শুনিয়েছিলেন জনগণ মন। অর্থাৎ আমরা আজকের আলোচ্য পাঠ্যাংশ থেকে কিছু সুনির্দিষ্ট তথ্য এখানে পাচ্ছি, যে গানটির উৎপত্তি সম্পর্কে আমরা একটা সুনির্দিষ্ট তথ্য পাচ্ছি এবং দ্বিতীয় প্রসঙ্গে জড়িয়ে রয়েছে সেই গানটি সম্পর্কিত একটি বিতর্ক, এবং তার পরবর্তীতে শেষাংশে আমরা জানতে পারছি কবিগুরু এই গানটিকে কোন কোন পর্যায়ে কোন কোন উপলক্ষে ব্যবহার করেছেন। আজকের প্রথম ভাগে আমাদের আলোচনার বিষয় ছিল জনগণ মন অধিনায়ক জয় হে নাম শীর্ষক তথা শিরোনামাঙ্কিত গানটি। পরবর্তী ক্লাসে আমরা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি নামক গানটি নিয়ে বিস্তৃত আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্তই। খুব শিগগিরই তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে।